নমস্কার সবাইকে, তারা নিউজের দর্শকরা, আমাদের আরও একটা অনুষ্ঠান নিয়ে আমরা চলে এসেছি, ডক্টরস অনলাইন। আপনারা জানেন ডাক্তারবাবুদের নিয়ে আমরা এই অনুষ্ঠান করি। বিভিন্ন রোগের যে সমস্যা এবং তার প্রতিকার কি হতে পারে আমরা তাদের কাছ থেকে জেনে নিই। তাদের কাছ থেকে আমরা বহু মূল্যবান পরামর্শ যেটা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এই ডক্টরস অনলাইন প্রোগ্রামে। আজকে আমাদের প্রোগ্রামে রয়েছেন ডক্টর সিরাজ আহমেদ, এসএসকেএম হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং তিনি গ্যাস্ট্রোএন্টারোলজি এই বিষয়টা নিয়ে আজকে আমাদের সাথে কথা বলবেন। ডক্টর, আমাদের এখানে আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে। তো এই যে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করেন গ্যাস্ট্রো নিয়ে, এবং তার সঙ্গে আপনি শল্য চিকিৎসাও করেন, সার্জারি করেন, তো খাওয়া দাওয়ার সঙ্গে জড়িত আছে এই গ্যাস্ট্রোর ব্যাপারটা। তো মানুষ খাওয়া দাওয়া করে, আবার খাওয়া দাওয়া করে বিপদেও পড়ে। তো সেই জায়গাটি নিয়ে একটি বলুন যে এই যে গ্যাস্ট্রোর যে সমস্যাগুলো হয় কেন হয়, কি কি কারণগুলো হতে পারে? দেখুন, বেসিক্যালি আজকাল আমরা কি দেখছি, আমাদের যে পার্সোনালিটি কি হয়েছে, পার্সোনাল প্রফেশনাল এত স্ট্রেস হয়ে গেছে, কাজের প্রতি লোক একদম এগিয়ে যাচ্ছে, এত স্ট্রেস নিচ্ছে। আর তো স্ট্রেস নিলে কি হয়, জেনারেলি আমাদের যে ব্রেন থেকে সিগন্যালগুলো স্টমাকে যায়, ওখানে অ্যাসিড সিক্রেশন বেড়ে যায়। তো এটা নিয়ে গ্যাস্ট্রাইটিস হয়। তার ছাড়া আমাদের যে সিডেন্টারি লাইফস্টাইল হয়ে গেছে, মর্নিং ওয়ার্কআউট, এখান থেকে জাস্ট হাফ কিলোমিটার গেলে আমরা ইউজিং ভেহিকল, না হলে কোনো একটা ট্রান্সপোর্ট সিস্টেম, ওয়াকার নেই। অনেক সময় অনলাইনে আমরা জিনিসপত্র নিই, এখন আগে বাজারে অনেকে যেতে, আজকাল বাজারে না গিয়ে অনলাইনে আনিয়ে নিচ্ছি। তো অনলাইনে এইগুলো সিডেন্টারি লাইফস্টাইল। এর ছাড়া আমাদের ফুড হ্যাবিটসগুলো, এই যে ফাস্ট ফুড, স্পাইসি ফুড, এইগুলো খাওয়ার বেশি করে আমরা খাচ্ছি, তো এইগুলো জন্যেও বেশি গ্যাস্ট্রাইটিস হচ্ছে। আমাদের যে রাত্রিরে যে কাজ করে যে বাড়ি যাই, বাড়ি যাওয়ার পরে 1টা-12টা নাগাদ বাড়ি যাই, গিয়ে খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, জেনারেলি এটা বলা হয় কি, খাওয়ার পরে 2 ঘন্টা 3 ঘন্টা, ঘুমানোর আগে 2 ঘন্টা 3 ঘন্টা অ্যাটলিস্ট একটা ওয়াক না হলে একটা অ্যাক্টিভিটি থাকা উচিত। তো এগুলো আজকাল একদম প্রিভেনশন হচ্ছে না। এইগুলো নিয়ে আজকাল গ্যাস্ট্রাইটিস অনেকটা ইনসিডেন্স বেড়ে গেছে, তো এগুলো করানো হচ্ছে। আজকাল যেটা হচ্ছে, মানে আমরা দেখি 60 থেকে 70% মানুষেরই কোনো না কোনো বয়সে মানে গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হচ্ছে। তো এইগুলোর কি কি কারণগুলো আপনি যেগুলো বললেন যেরকম, আর কোন জায়গাটায় গিয়ে মানে একেবারে অ্যালার্মিং জায়গায় পৌঁছে যখন ডাক্তারকে দরকার হচ্ছে, তার আগে অবধি হয়তো অনেকে নেগলেক্ট করে যাচ্ছে বা বুঝছে না বা কিছু করছে না। তো সেই জায়গাটা গিয়ে মানে কোন জায়গাটায় গিয়ে ডাক্তারকে দেখানোর প্রয়োজনটা এসে পড়ছে? জেনারেলি আমাদের সিমটমস, জেনারেল সিমটমস কি থাকে একটা গ্যাস্ট্রাইটিস হলে? একটা অ্যাপিগ্যাস্ট্রিক ফুলনেস থাকে, পেট যখন আমরা খাই তখন দেখি একটা এখানে ফোলা ফোলা ভাব থাকে। ঠিক আছে, এটা ব্লটিং সেন্সেশন থাকে, একটা আপনার নসিয়া ভমিটিং, খাওয়ার পরেই পেটটা ফুলে যায়। ঠিক আছে, আর খেতে ইচ্ছা করছে না। ঠিক আছে, এইগুলো জেনারেল সিমটমস যে পেশেন্টরা জেনারেলি নিয়ে আসে। অ্যাপিগ্যাস্ট্রিক পেন, খাওয়ার পরে ব্যথা হচ্ছে, তো এগুলো জেনারেল সিমটম। কোনগুলো অ্যালার্মিং, এটা আপনার আমরা কালো ল্যাট্রিন হচ্ছে, ঠিক আছে, আমার ওয়েট লস হচ্ছে, ঠিক আছে, আমরা একদমই খেতে পারছি না, খেলে একদম ভমিটিং হয়ে যাচ্ছে, কোথাও একটা অবস্ট্রাকশন আছে। তো এইগুলো সিমটমস লাইক ভমিটিং, আপনার সিভিয়ার পেন, রিকারেন্ট পেন, বারবার ব্যথা হচ্ছে, ঠিক আছে, কিছু খেতে পারছি না, তারপরে ব্ল্যাক টারি স্টুল, মানে কালো পায়খানা হচ্ছে। তো এইগুলো জেনারেলি একটা অ্যালার্মিং সিমটম, যখন 100% ডক্টরসকে কনসাল্ট করা উচিত। কেন রিজন বলবো, কেন কি কালো পায়খানা হচ্ছে মানে কোথাও আপনার স্টামাকে যেখানে আলসার হয় ওখান থেকে ব্লিডিং হচ্ছে, ওই ব্লিডিংটা যখন আমরা ল্যাট্রিন করি সেই সময় নিচে যেতে যেতে ওটা ব্ল্যাক হয়ে যায়। তো আপার লেভেল থেকে কোথাও একটা ব্লিডিং হচ্ছে। কখন কোনো সিভিয়ার গ্যাস্ট্রাইটিস হলে আপনার ওখানে স্ট্রিকচার হয়ে যায়, রাস্তাটা পাতলা হয়ে যায়, তো আমরা খাওয়ার পরে ওই খাওয়াটা নিচের দিকে পাস হয় না, ওখানে স্ট্যাগনেন্ট হয়ে যায়, ওইটা আমাদের ভমিটিং করে বাইরে চলে আসে যখন আমরা এক্সেস খাই। আর সিভিয়ার আলসার থাকলে যখনই আমরা খাবো তখনই কি হবে, বারবার ব্যথা হবে, রিকারেন্ট পেন হবে, রিকারেন্ট সিমটমস হবে। তো এইগুলো সিমটমস থাকলে উই শুড কনসাল্ট
ফিজিশিয়ান আর গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। এখানে একটা জায়গা একটু আপনি আলসারের কথা বলছিলেন, তো আলসারটা কোন জায়গা থেকে হতে পারে বা কি কি সিমটম আলসারের হতে পারে? আলসার কি হয়, বেসিক্যালি আমাদের যে স্টমাক থাকে, আমরা তো খাওয়ার পরে একটা ইসোফেগাস যায়, তারপরে স্টমাক আসে। স্টমাক ইজ দ্য মেন অর্গান যেখানে আমাদের ফুডটা স্টোর হয়। ওখানে পেপটিক অ্যাসিড, যে আমাদের অ্যাসিড সিক্রিশন হয়, ওটা সিক্রিট হয় স্টমাকে, আর ফুডটাকে ডাইজেস্ট করে। আচ্ছা, এই অ্যাসিডটা এত স্ট্রং, আমরা বাইরে যদি কোথাও রাখি স্কিনটা বার্ন করে দেবে, পড়ে দেবে। বাট স্টমাক মধ্যে একটা ভালো মিউকাস লাইনিং থাকে। এটা গড আমাদের এত ভালো প্রোটেকশন লেয়ার দিয়েছেন, একটা মিউকাস লেয়ার। ওখানে আপনি অ্যাসিড দিন, যা দিন, ওটা প্রোটেক্ট করে ওয়ালটাকে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের ফুড গেল, ফুড যাওয়ার পরে কি হয়, ওই অ্যাসিডটা ফুডের উপরে কাজ করে ডাইজেস্ট করার পরে সলিডকে লিকুইড ফর্ম করে, তারপরে ওটা পাস আউট হয়। এই যে আমাদের যে গ্যাস্ট্রাইটিস হয়, ওই যে মিউকোসা যে লাইনিংটা আছে, ওখানে ইনফ্লামেশন হয়। আমরা ইররেগুলার ফুড হ্যাবিট করছি, আর আমরা যখন এক্সেস অ্যাসিড প্রোডাকশন হচ্ছে, আমরা কিছু খাচ্ছি না। এই যে দুপুরবেলা আমাদের 2টোর সময় 3টের সময় খাওয়া উচিত, আমরা 5টার সময় খাচ্ছি, তখন তো 2টোর সময় অ্যাসিড প্রোডাকশন হচ্ছে। একটা সিকার্ডিয়ান রিদম আছে আমাদের মাইন্ডে, ওই অ্যাসিড প্রোডাকশন হয়ে মিউকোসা লেয়ার বারবার যাচ্ছে। এইটা যদি বারবার হলে ইনফ্লামেশন করে। ইনফ্লামেশন করার পরে কি হয়, আপনার ওই মিউকোসাটা ড্যামেজ হয়ে যায়। আচ্ছা, একবার মিউকোসা ড্যামেজ হয়ে যায়, ওখানে আলসার হয়ে যায়। এই আলসারের অনেকগুলো কারণও আছে। ক্রনিক গ্যাস্ট্রাইটিস যাকে আমরা বলি, এইটা একটা কারণ থাকে টাইপ এ, যাকে অটোইমিউন বলি। টাইপ বি একটা এইচ পাইলোরি বলে ব্যাকটেরিয়া থাকে, সেইটা 70 to 80% কজ অফ গ্যাস্ট্রাইটিস এইচ পাইলোরি ব্যাকটেরিয়া। সেইটা ডিসকভার করার জন্য আমাদের নোবেল প্রাইজ পেয়েছিলেন একজন, ঠিক আছে, এইচ পাইলোরি। আর থার্ড ইজ আমাদের স্পাইসি ফুড, এই যে জাঙ্ক ফুড এগুলো খাচ্ছি, এইটা ওই মিউকোসাকে ড্যামেজ করে। এভরিথিং ইজ দিস মিউকোসা। এই যে মিউকোসা যদি ইন্ট্যাক্ট আছে আপনার, নো প্রবলেম, ইউ ক্যান ইট এভরিথিং। বাট এই যে মিউকোসা ইঞ্জুরি হলো এই 3টে সিস্টেম দিয়ে, ওইটা আপনার আলসার করে দেয়। আর একবার আলসার হয়ে গেলে ওটা বারবার আলসার হতেই থাকে, আর এই সিমটমগুলো আসে। যেমন আপনারা দেখছেন, শুনছেন যে কিভাবে তিনি আস্তে আস্তে বিষয়টা বুঝিয়ে দিচ্ছেন যে কি করলে এই গ্যাস্ট্রাইটিসটা হয়, আর কি কি সিমটম হলে গ্যাস্ট্রাইটিসের সমস্যাগুলো দেখা দেয়, কোথায় গিয়ে একেবারে শেষ পর্যায়ে গেলে ডাক্তারবাবুর কনসালটেশন নিতে হয়, সেগুলো আপনারা শুনছেন। ডক্টর, আরেকটা জিনিস হচ্ছে লাইফস্টাইল আজকাল এমন একটা জায়গায় চলে গেছে যে লাইফস্টাইল, আপনি যেন বললেন ফুড হ্যাবিটস, তার সঙ্গে লাইফস্টাইল দুটোই আজকাল খুব একদম পাশাপাশি জড়িত, যে কারণে নানা রকম শরীরের সমস্যা হচ্ছে, এবং সেটার সঙ্গে গ্যাস্ট্রাইটিসও ওয়ান অফ দ্য রিজন। তো সেক্ষেত্রে কি কি সমস্যাগুলো হলে, এই লাইফস্টাইলের সমস্যাগুলো হলে এই গ্যাস্ট্রাইটিসও হতে পারে? দেখুন, ডেফিনেটলি যা বললাম, হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ এভরিথিং। বাট আজকাল নাওয়াডেজ লোক এইটা টোটালি প্রফেশনাল হয়ে গেছে, মানে ইনকাম মানি ইজ এভরিথিং, মানে হেলথটা কেউ ধ্যান দিচ্ছে না। তো এইটা আমি বলবো কি, এই যে আপনার স্লিপিং টাইম, ইটিং টাইম অ্যান্ড স্ট্রেস লেভেল, এইগুলো কম করা উচিত। দিজ আর দ্য মেইন ফ্যাক্টরস। একটা স্ট্রেস which is the cause of 70 to 80% আপনার গ্যাস্ট্রাইটিস। আমি বলবো ইয়াং জেনারেশন, আমাদের ইয়াং জেনারেশন এত 15, 16, 24 এই এজে এত কমন গ্যাস্ট্রাইটিস নিয়ে, সেটা আগে হতো না। আচ্ছা, এখন এই রিসেন্ট 15 years 20 years ধরে এটা ড্রাস্টিক ইনক্রিজ ইন ট্রেন্ড দেখা গেছে এই গ্যাস্ট্রাইটিস প্রবলেমগুলো। তার ছাড়া এটাই পরে গ্যাস্ট্রিক ক্যান্সারস অ্যান্ড আরও অনেক কমপ্লিকেশন আছে, পরে আমরা ডিসকাস করব। তো স্ট্রেস, এটা যে আমরা ওয়াকিং, একটা মাইল্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার আছে, ঠিক আছে। ইট লেস ওয়াক মোর, এটা আমরা একটা থাকে। সো আর রাত্রে ইভিনিং দিকে বাড়ি ফেরার পরে সঙ্গে সঙ্গে we should have food, then do your other activities, then go to sleep. এটা না 12টার সময় আসলাম, খেয়ে নিলাম, 12:30টার সময় ঘুমিয়ে পড়লাম। This is very bad because food get stored in the stomach, আর absorption delay হয়, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে এই যে জাঙ্ক ফুড আর স্পাইসি ফুড আমরা যে নিচ্ছি, we should avoid this also and take
মাচ অফ হায়ার ফাইবার ডায়েট, ওটা আমরা পরে এতে বলবো। সো এইসব মেনটেন করা উচিত। অফকোর্স, মানে একটা হচ্ছে লাইফস্টাইল কীভাবে মেনটেন করছেন, তারপর স্ট্রেস, এটা একটা বড় ফ্যাক্টর। আর আজকাল বয়সের কোনো থাকছে না, যে কম বয়সের ছেলে যেন টিনেজার থেকেও বলছেন, ডক্টর বলছেন যে টিনেজার থেকেও গ্যাস্ট্রাইটিস সমস্যাগুলো দেখে আপনার কাছে নিশ্চয়ই সেরকম পেশেন্টও আসে যারা খুব কম বয়সেই গ্যাস্ট্রাইটিসে আক্রান্ত হয়েছেন। আরও একটা ডক্টর, এই যে খাওয়া দাওয়ার ব্যাপারগুলো থাকে, যে আমরা খাওয়া দাওয়া কি করতে পারি বা খাওয়া দাওয়ার কোথায় কন্ট্রোল করতে পারি, যেটা আপনি একটা বললেন যে স্পাইসি ফুড কম খেতে, হাই ফাইবার ডায়েট খেতে, এবং একই সঙ্গে আপনি যেটা বলছিলেন যে জাঙ্ক ফুড এইটা অ্যাভয়েড করতে। কিন্তু আমাদের তো মানে খাওয়া দাওয়ার এক একজনের এক এক রকম নিয়ম। কেউ ভাত ডাল বেশি খান, কেউ রুটি খান বেশি, কেউ হয়তো চিকেন বেশি খাচ্ছেন, কেউ মাটন খাচ্ছেন, এই ধরনের একটা খাবার দাবার এসে যাচ্ছে। আর কম বয়সীদের ক্ষেত্রে এটা একটা বড় সিস্টেম। এবং তার সঙ্গে সঙ্গে যে রোগগুলো এখানে জড়িত আছে, সেই রোগগুলো ব্যাপারে আমি সেদিকেও আসবো। তো এই যে খাওয়া দাওয়ার ব্যাপারগুলো, সেইখানে কি আপনারা কীভাবে বলেন, মানে শুধু এই তিনটে জিনিস কন্ট্রোল করলেই কিন্তু হয়ে যাবে? না, ডেফিনেটলি খাওয়া দাওয়ার মধ্যে আমরা যে বললাম ওই স্পাইসি ফুড অ্যান্ড ফাস্ট ফুড, এগুলো বাড়ি খাওয়ার সব কিছু খান। বাড়ি আমাদের রাইস, হুইট, রুটি, ডাল, চিকেন, দিস থিংস দ্যাট নট কজেস গ্যাস্ট্রাইটিস। ঠিক আছে, তো এটা আপনার হোল গ্রেন সব কিছু খেতে পারেন, কোনো বাড়ি খাওয়া সব কিছু খেতে পারেন, আর বাট টাইম মেনটেন করে। ঠিক আছে। আর সেকেন্ডলি, আমরা যে পেশেন্টগুলো গ্যাস্ট্রাইটিস হয় তাদেরকে কী প্রিভেন্ট করতে বলি, কী না খেতে বলি, ওইটা আছে আমরা মিল্ক। আগে খুব ডাউটফুল ছিল, আগে আমরা শুনেছি কি মিল্ক খেলে কি গ্যাস্ট্রাইটিস কমতো, বাট না, র্যান্ডামাইজ ট্রায়াল অ্যান্ড অনেকগুলো স্টাডি কেন চলে এসছে যে মিল্ক ইনক্রিজেস গ্যাস্ট্রাইটিস। সো মিল্ক, অনেক লোকের চা, টি, কফি নশা থাকে, তো that causes severe gastritis. So milk সঙ্গে টি, কফি, চকলেট এইটা অ্যাভয়েড করা উচিত যার গ্যাস্ট্রাইটিস সিমটমস আছে। আচ্ছা, ঠিক আছে, যার নেই সে তো খেতেই পারে। আমাদের আরও কিছু শোনার আছে আপনার কাছে, একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে আমাদের। একটা ছোট্ট বিরতির পরে ফিরে আসছি, আরও কয়েকটা প্রশ্ন আছে ডাক্তারবাবুর কাছে, এবং আরও তিনি এই বিষয়টা নিয়ে আমাদের সামনে বলবেন। আপনাদের নিশ্চয়ই মনের মধ্যে প্রশ্ন থাকবেই, আমরাও সেই প্রশ্নগুলো যথাসম্ভব চেষ্টা করব তার সামনে তুলে ধরতে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, কোথাও যাবেন না।